পানির জন্য আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। একবার বুক বরাবর হঠাৎ করে পিছন থেকে ওরা সামনে। 2024 সালের 5ই আগস্ট রাজপথে রচিত হয় এক নির্মম হত্যাযজ্ঞ। বিশেষ সূত্রের বরাতে জানা যায়, সমন্বয়কর্তার ব্যানারে মাঠে নামে কিছু রাজনৈতিক কর্মী, তাদের আন্দোলনের নামে গড়ে ওঠে সহিংসতা, আর তাতেই গণহারে আক্রমণ চলে পুলিশের ওপর। এদিকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় বসার পরপরই এবার জুলাই আন্দোলনের সময় যেসব পুলিশকে মারা হয়েছে সেই পুলিশ হত্যারও তদন্ত হবে। এই তদন্ত শুরু করলে একে একে জুলাই যোদ্ধাদের নামে কোনো অভিযোগ থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। 2024-এর ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের স্থাপনাগুলোয় ব্যাপক হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছিল এবং পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছিল। পুলিশ সদর দপ্তর জানিয়েছিল 44 জন সদস্যকে হত্যা করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা যদিও এত কম সদস্যের মৃত্যুর বিষয়টি মানতে নারাজ। তাদের মতে নিহতের সংখ্যা অনেক বেশি। তারা অন্তর্বর্তী সরকারের কাছে তদন্তের দাবি ওঠালেও তা আমলে নেওয়া হয়নি। তবে নতুন সরকার আসার পর পুলিশ হত্যা এবং স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে গ্রিন সিগন্যাল মিলেছে। এই নতুন সরকার আসার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্রে বলেছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশের স্থাপনায় হামলা ও সদস্যদের হত্যা করার বিষয়টি আলোচনায় আসে। 1.5 বছরেও তদন্ত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন সরকারের শীর্ষ মহলের কেউ কেউ। এসব ঘটনার মাত্র 5টিতে মামলা হয়েছে, আটক হয়নি কেউ। পুলিশের কোনো কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলার চেষ্টা করলেও অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে। তবে পুলিশের একাধিক ইউনিট হামলার আগে ও পরের ভিডিও ফুটেজ এবং আলামত সংগ্রহ করে রেখেছে। অন্তর্বর্তী সরকার সংকেত না দেওয়ায় পুলিশ সদর দপ্তর তদন্তের কাজ এগোতে পারেনি। আন্দোলনের সময় কারাগারে হামলা চালিয়ে বন্দি ছিনতাই এবং কারাগারে আগুন ধরিয়ে দেয়াল ও গেট ভেঙে বাইরে পালিয়ে গেলেও এখনও গ্রেপ্তার হয়নি অনেকে। এই তদন্তের কাজ শুরু হলে একে একে ফেঁসে যাবে এনসিপি। পুলিশ হত্যার বিচারের খবর যখন চারদিকে চাউর হয়েছে, তখনই কিন্তু এই পাটলা নাহিদ, সার্ভিস আলম, মলম হাসনাতরা বিভিন্ন জায়গায় বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে। জুলাই সনদ যদি বাতিল হয়, গণভোট যদি বাতিল হয়, আমরা আন্দোলন নামবো, আবার আমাদের ইশারায় আবার গণ অভ্যুত্থান হবে। কিছুদিন আগেও কিন্তু বলেছে। মলম হাসনাতও সেম কথা বলেছে, সার্ভিস আলমও সেম কথা বলেছে। হঠাৎ করে এই ধরনের বক্তব্য তারা বেশি বেশি কেন দিচ্ছে? তার মেইন রিজন হচ্ছে বিএনপিকে চাপে রাখার জন্য। কারণ বিএনপি যদি এই সকল বক্তব্য শুনে চাপে থাকে, তাহলে বিএনপি পুলিশ হত্যার বিচার করবে না এবং পুলিশ হত্যার বিচারের তদন্ত শুরু করবে না। আর পুলিশ হত্যার বিচারের তদন্ত শুরু না করলে এই সকল টোকাইগুলো যে পুলিশকে হত্যা করেছে সেগুলো আর জনগণের কাছে উঠে আসবে না, সেগুলোর জন্য শাস্তিও হবে না। এখন এই সকল টোকাই সমন্বয়করা এবং শিবিররা বিএনপিকে বোঝানোর চেষ্টা করবে, তোমরা যদি আমাদেরকে শাস্তি দেওয়ার চেষ্টা করো, আমাদেরকে লটকানোর চেষ্টা করো, আমরাও কিন্তু দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা তৈরি করবো, মেসাকার পরিস্থিতি তৈরি করবো, যেখানে একটা ইস্যুকে কেন্দ্র করে তোমাদেরকে ক্ষমতা থেকে ফেলে দিব। ওদের কথা হচ্ছে, মরলে আমরা একসাথেই মরবো, তোমাদেরকে নিয়েই মরবো। তোমরা ক্ষমতা থেকে যখন পড়ে যাবা, আমরাও বিপদে পড়বো, তোমরাও বিপদে পড়বা। আওয়ামী লীগ এন্ট্রি নিবে, আবার হয়তোবা সেনাবাহিনী ক্ষমতা দিবে, না হলে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, ওই তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে আবার নির্বাচন হবে। ওই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। মানে সিস্টেমেটিক ভাবে বিএনপিকে বোঝানোর জন্য তারা আবার রাজপথে নামার জন্য প্রস্তুত হচ্ছে। আমার ব্যক্তিগত অভিমত, বিএনপি ডাইরেক্টলি মনে হয় না পুলিশ হত্যার বিচারের তদন্ত 100% সঠিকভাবে করবে এবং পুলিশ হত্যার সঠিক বিচার হবে এই বিএনপি সরকারের আন্ডারে। পুলিশ হত্যার সঠিক বিচার হতে হলে, যদি পুলিশ হত্যার সঠিক বিচার হবে মনে হয়, একমাত্র আওয়ামী লীগ সরকার আসলেই হবে। সেটা 10 বছর পরে হোক, 5 বছর পরে হোক, বিএনপি করার ওই সাহসটা করবে না। কারণ বিএনপি করার আগেই করবে বলছে, তার আগেই অলরেডি এই টোকাই শিবিররা এবং এই টোকাই সমন্বয়করা অ্যাক্টিভ হয়ে বিএনপির বিপক্ষে লেগে গিয়েছে, রাজপথে নামার হুঁশিয়ারি দিচ্ছে, ইনডাইরেক্টলি বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। কারণ বিএনপির অনেকগুলা ল্যাকিংস আছে, অনেক দুর্বলতা আছে। এই জামাত শিবির, এই টোকাই সমন্বয়করা গুপ্তভাবে
বিএনপির মধ্যে এবং আওয়ামী লীগের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিল বিদায় আওয়ামী লীগেরও দুর্বলতা সকল কিছু তারা জেনে গিয়েছে। আর বিএনপির সাথে তো 16-17 বছর জোট হিসেবেই ছিল, বিএনপির সকল দুর্বলতা তারা জানে। বিএনপি ক্ষমতায় থাকার পরেও বিএনপিকে কোন বক্তব্য দিয়ে কাবু করা যাবে, কিভাবে বিএনপিকে কাবু করা যায়, সকল কিছু তারা রপ্ত করে ফেলেছে এই 16-17 বছরে। তাই বিএনপি কিছু করতে গেলে তাদের বিরুদ্ধে তারা তাদের ট্রাম্প কার্ডটা ছেড়ে দেয়, তখন বিএনপি চুপ হয়ে যায়। তাই বিএনপি যতই বলুক পুলিশ হত্যার বিচার করবে, আসিফ মাহমুদ, তারপরে মাহফুজ আলম, তারপর পেটলা নাহিদ, তাদের যে দুর্নীতি হয়েছে সেগুলোর বিচার করবে, আমার মনে হয় না 100% সঠিকভাবে এর বিচার হবে। এই যে গত 1-2 দিন আগে সজীব মাহমুদ ভুঁইয়া যে আছে, এই শেষরা আসিফ মাহমুদ, তার দুর্নীতির বিরুদ্ধে দুদক এখন উঠে পড়ে লেগেছে। আদৌ কি তার সকল দুর্নীতি জনগণের কাছে প্রকাশ পাবে? সে কত হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, সে কত হাজার কোটি টাকার মালিক, কিভাবে দুর্নীতি করেছে, কোন কোন জায়গা থেকে দুর্নীতি করেছে, আমার তো মনে হয় না সকল কিছু প্রচার হবে এবং তাকে আইনের আওতায় আনা হবে, তাকে জেলে ভরা হবে। আমার থেকে মনে হয়, আমি যে আগে বলেছিলাম 12 ফেব্রুয়ারির আগে, নির্বাচনের আগে, যে এনসিপি টোকাই সমন্বয় যতগুলো আছে, যারা যারা কয়েকশো কোটি টাকার মালিক হয়েছে, হাজার কোটি টাকার মালিক হয়েছে, তাদেরকে জেলের ভয় দেখিয়ে, দুদকের ভয় দেখিয়ে, তাদের সাথে বিএনপি নেতারা নেগোসিয়েশন করে তাদের কাছ থেকে যা টাকা আছে ওগুলা কমিশন সিস্টেমে নিয়ে নিবে। 100 কোটি টাকার মালিক হলে তাদেরকে অফার দিবে, 50 কোটি টাকা আমাকে দিয়ে দাও, তোমাদের বিরুদ্ধে দুদককে লেলিয়ে দিব না, মামলা দিয়ে জেলের ভিতরে ঢুকাবো না। এখন মনে হয় সজীব ভুঁইয়ার সাথে সেটাই করা হবে। নেগোসিয়েশনের মাধ্যমে সজীব ভুঁইয়া কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে, সেখান থেকে কিছু টাকা বিএনপি নেতাকর্মীরা নিয়ে নিবে, দুদক স্টেপ করিয়ে দিবে, এগুলার খবর নিউজ আর হবে না, চুপচাপ হয়ে যাবে। এভাবেই করে এখন খেলাটা চলবে। মোটামুটি এনসিপি যারা টাকা কামাইছে তাদের কাছ থেকে 50 থেকে 60-70% বিএনপি টাকা নেগোসিয়েশন করে নিয়ে ফেলবে, তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হবে না। এই পুলিশ হত্যার বিচারও সেম হবে। তারা এই 16-17 মাসে যা দুর্নীতি করেছে, যা অপরাধ করেছে, সকল কিছু মোটামুটি মাফ হয়ে যাবে, চুপচাপ হয়ে যাবে বিএনপি। কারণ বিএনপিকে ব্ল্যাকমেল করছে এই টোকাই সমন্বয়করা, শিবিররা, এবং বিএনপি আবার তাদেরকে ব্ল্যাকমেল করছে পুলিশ হত্যার বিচার নিয়ে। দুজনের হাতে ট্রাম্প কার্ড আছে, বিএনপির কাছেও ট্রাম্প কার্ড আছে, এই টোকাই এনসিপি নেতাদের কাছেও ট্রাম্প কার্ড আছে। তাই দুজনের ট্রাম্প কার্ড চালতেছে। এই ট্রাম্প কার্ড চালাচালি শেষ হলে একটা নেগোসিয়েশন আসবে, নেগোসিয়েশনে আসার পরে পুলিশ হত্যার বিচারও ধামাচাপা চলে যাবে এবং তারা যে দুর্নীতি করেছে সেটাও ধামাচাপা হয়ে যাবে। তারা একত্রিত হয়েই সিস্টেমেটিক ভাবে দেশটা পরিচালনা করবে। বিএনপি ক্ষমতায় থাকবে এবং প্রক্সি ভাবে তারা সরকারের ক্ষমতার উৎস থাকবে, জাস্ট বিরোধী দলের ভূমিকা পালন করবে জনগণকে দেখানোর জন্য। মানে টুইন পলিটিক্স হবে। এখনো যেগুলো দেখতেছেন হয়তোবা ধ্যান দরবার ভালোভাবে হয়নি, নেগোসিয়েশন হয়নি, মনোমালিন্য আছে কিছু, সে কারণে সকল বক্তব্য চলতেছে। এগুলো কিন্তু ভিতরগতভাবে রিসেন্টলি ঠিক হয়ে যাবে। যখন আওয়ামী লীগ ফিরে আসার কথা হবে, আওয়ামী লীগের কার্যক্রম উঠিয়ে দেওয়া হবে, তখন কিন্তু দেখবেন ওই রসুন কুয়া কোনো এক জায়গায় অলরেডি নাহিদ হোসেন পাটোয়ারি বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে, আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগকে ফিরতে দিব না। তার মানে ওদেরকে মেরে ফেলে আওয়ামী লীগ ফিরতে হবে। ওদের কথা এটাই। কথা বুঝতে পেরেছেন? বিএনপিও সিস্টেমেটিক ভাবে সরকার থাকবে, এদেরকে দিয়ে মোটামুটি আওয়ামী লীগ বিরোধী যত কার্যকলাপ আছে করাবে, মহব এদেরকে দিয়ে করাবে। তাহলে বিএনপি সরকারের উপর কোনো আঁচ পড়বে না। কারণ এরও তো একটা ক্ষমতার অংশ, হয়তো নামে বিরোধী দল, কিন্তু এটা তো টুইন পলিটিক্স। ক্ষমতায় আমরা থাকবো, বিরোধী দলের ভূমিকা আমরা থাকবো, জাস্ট জনগণকে আইওয়াশ করানো যে বাংলাদেশে একটা বিরোধী দল আছে, যাতে এক না একতন্ত্র চলতেছে, যে বাংলাদেশের মানুষ বুঝতে না পারে, বাংলাদেশে যে আরেকটা স্বৈরাচার বসেছে বাংলাদেশের মানুষ বুঝতে না পারে। কিন্তু বাংলাদেশের মানুষ চোদু না, আমরা যারা তরুণ ইউটিউবার আছে তারাও চোদু না, আমরা সকল কিছুই বুঝি। বাংলাদেশে টুইন পলিটিক্স চলছে, কোনো বিরোধী দল নাই। বিরোধী দল যারা নামে চলতেছে তারাও হচ্ছে সরকারি দল, যারা এখন দেশ চালাচ্ছে তারাও হচ্ছে সরকারি দল। তা না হলে কুষ্টিয়ার রাশ্মিকা মান্দানা, আমির হামজার মতো লোকে কি করে বলে কুষ্টের মধ্যে কোনো আর উপরওয়ালা নাই, আমি কুষ্টিয়ার উপরওয়ালা। কথা বুঝতে পেরেছেন? এখন আর ধর্ম অবমাননা হয় না। তাদের কি ক্ষমতার দম্ভ, বিরোধী দল থেকেও তারা এমপি হয়ে কি ক্ষমতা তাদের। আওয়ামী লীগ অংশগ্রহণ করলে তারা 5000 ভোট পেত না। সারা বাংলাদেশে জামাত শিবির এককভাবে নির্বাচন করলে একটা ভোট পেত নাকি সন্দেহ আছে। তারা কত বড় বড় গালবাজি করে, তারা বলে কুষ্টিয়ার মধ্যে কোনো উপরওয়ালা নেই, আমি রাশ্মিকা মান্দানা, আমির হামজা, সে নিজেই নাকি উপরওয়ালা। এভাবেই করে ক্ষমতা অপব্যবহার চলছে। কি বিরোধী দল, কি সরকারি দল। বিরোধী দল মানি সরকারি দল, সরকারি দল মানি সরকারি দল। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে না আসা মানে বাংলাদেশে একনায়কতন্ত্র চলতেছে এই 1.5-2 বছর ধরে, আগামী তো চলতে থাকবে। কোনো গণতন্ত্র নেই। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসবে, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের একটা নির্বাচন হবে, সেই নির্বাচন সকল দলের অংশগ্রহণের নির্বাচন হবে। সেই নির্বাচনে জয়লাভ করে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে সেই রাজনৈতিক দলই দেশ পরিচালনা করবে। আর তখনই গণতন্ত্র ফিরে আসবে, তখনই দেশে বলা যেতে পারে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। এখন এই নির্বাচনের ফলে শেখ হাসিনার আমল নির্বাচন, এগুলাকে কোনো গণতান্ত্রিক নির্বাচনও বলা হয় না, দেশে গণতন্ত্র আছেও বলা হয় না। দেশের মধ্যে ফ্যাসিস্ট আচরণ করা হয়েছে শেখ হাসিনার আমলও, এখন তো তার 10 গুণ করা হচ্ছে। আগামী তো তারেক জিয়া এভাবে করে দেশটা পরিচালনা করবে।
তাই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আওয়ামী লীগের রাজনীতিকে ফিরিয়ে আনতে হবে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হতে হবে। তা না হলে আওয়ামী লীগের আমলও যেমন ফেসিস্ট আচরণ ছিল, এখনো তার 10 গুণ চলছে, আগামীতে আরো বাড়তে পারে। একনায়কতন্ত্র তো অলরেডি 16-17 মাস আগে প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল, ডক্টর ইউনূস বিদায় নিয়েছে, এখন আরেক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তারেক জিয়া বসে গিয়েছে। এভাবেই চলছে আমাদের দেশ। কথা বোঝেন নাই? পুলিশকে হত্যা করার কোনো বিচার হয় না, নিরীহ মানুষকে হত্যার কোনো বিচার হয় না, মুক্তিযোদ্ধাদেরকে হত্যার এবং অপমানের কোনো বিচার হয় না বাংলাদেশে। বিচার হবে কেন? জোর যার মূল লোকটা। এখন তো বাংলাদেশ একটা একতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। তারেক যে যতদিন বেঁচে আছে সে ততদিন ক্ষমতা কুক্ষিঘাত করে রেখে দেওয়ার চেষ্টা করবে। কথাটা আমার মিলিয়ে নিন। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।